হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা গতির ধারণা পড়ব। ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর, এটা নবম শ্রেণীতেও আছে, একাদশ শ্রেণীতেও আছে। সপ্তম শ্রেণীর গতির ধারণা আমরা সপ্তম শ্রেণীর বইটাই ফলো করবো। এছাড়াও আমরা নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর যে টপিকগুলো আছে সেগুলো একটু বলে দেবো অল্প অল্প করে, ঠিক আছে? তো গতির ধারণা যে চ্যাপ্টারটা আছে আমাদের সপ্তম শ্রেণীর, সেখান থেকে আমাদের প্রথম যে সময় গতি চ্যাপ্টার, তার গতির ধারণা প্রথম টপিক, সেই টপিকটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? তো কি বলছে প্রথমে? গতির ধারণা। প্রথম কি বলছে? গতির ধারণা। তাহলে আমাদের প্রথম জানতে হবে গতি কি, তাই তো? প্রথম কি জানতে হবে আমাদের? গতি জিনিসটা কি। তো গতি কি বলছে? যে সময়ের সাপেক্ষে, সময়ের সঙ্গে কোনো বস্তুর স্থান পরিবর্তনকে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তনকে আমরা বলতে পারি গতি, ঠিক আছে? কার সাপেক্ষে স্থান পরিবর্তন? তার আশেপাশে যে কোনো জিনিসের যে সাপেক্ষে। আমি ধরলাম যে একটা বস্তুকণা এখানে আছে, তার নাম দিলাম এ পজিশন। একটা বস্তুকণা এখানে আছে বা একটা মানুষ দাঁড়িয়ে আছে এখানে, মনে করো তুমি দাঁড়িয়ে আছো। তুমি যদি দাঁড়িয়ে থাকো, তারপর দেখা যাচ্ছে কিছুক্ষণ পর তুমি এখানে চলে গেলে। কোন পথ বরাবর গেলে? আমি ধরলাম যে তুমি এই পথ বরাবর গিয়ে এই জায়গায় পৌঁছালে, ঠিক আছে? যদি তুমি এই বিন্দুতে পৌঁছাও, তাহলে দেখা যাচ্ছে তুমি ছিলে এখানে, ঠিক আছে? এখন মনে করো সময়টা আমি বললাম সকালবেলা 7টার সময় তুমি এখানে ছিলে এবং 9টার সময় তুমি এখানে আছো, ঠিক আছে? সকাল 7টা AM এ তুমি এখানে, আর 9টা PM এ তুমি তুমি এখানে। তাহলে কি হয়েছে? সময়ের সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে তুমি কিন্তু এ পজিশন থেকে বি পজিশনে গিয়েছো। বোঝা গেল কি বললাম? তাকে বলা হচ্ছে গতি। অর্থাৎ বলছে যে কোনো বস্তু সময়ের সঙ্গে, কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তনকে, তার চারপাশের সমস্ত জিনিসের সাপেক্ষে স্থান পরিবর্তনকে বলা হচ্ছে কি? স্থান পরিবর্তনকে বলা হচ্ছে গতি, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসো এবং নোট ডাউন করা শুরু করে দাও, ঠিক আছে? কি বললাম তাহলে? যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে, কোনো বস্তু সময়ের সাপেক্ষে, ভালো করে বুঝতে হবে, অবশ্যই সময়ের সাপেক্ষে, কারণ 7টা থেকে 9টা হয়েছে, অর্থাৎ 2 ঘন্টার সময় মাঝখানে অতিক্রান্ত হয়েছে। তো বলছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর এক স্থান থেকে, অর্থাৎ এক স্থান থেকে যদি অপর স্থানে যায়, অর্থাৎ অবস্থার যে অবস্থার পরিবর্তন বা গতিশীল অবস্থা, ঠিক আছে, স্থান পরিবর্তন করে, এক অবস্থান থেকে আরেকটা অবস্থানে যায়, অর্থাৎ স্থান পরিবর্তন করে, সেই স্থান পরিবর্তনকে বলা হচ্ছে গতি। আমি যদি বলি আমি এখন এখানে আছি, আমি এখন এই পজিশনে দাঁড়িয়ে আছি, এখানে 1 ঘন্টা পরেও দেখা যাচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি যেখানে ছিলাম সেখানেই আছি, ঠিক আছে? তাহলে এটাকে কিন্তু আমাদের কোনো গতি বলা যাবে না, কারণ আমি স্থান পরিবর্তন করিনি। সময় পাস হয়েছে, সময়ের সাপেক্ষে আমি স্থান পরিবর্তন করিনি, তাকে কিন্তু গতি বলা যাবে না। তাহলে গতি কাকে বলা হচ্ছে? বলে যে বস্তু কি করবে? সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করবে, তাকে বলা হয় গতি। বোঝা গেল গতি জিনিসটা কি? এই গতি 2 প্রকারের হয়। কি বললাম? এই গতি কয় প্রকার? এই গতি হয় 2 প্রকার। কি কি? এই গতি 2 প্রকারের হয়। একটা হচ্ছে, প্রথম পয়েন্ট বলছে চলন, আর তারপরটা বলছে কি? ঘূর্ণন। তারপরটা কি বলছে? ঘূর্ণন। চলন মানে কি? চলন মানে বলছে যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলছে, বা কোনো বস্তু সরলরেখা পথ ধরে এগোচ্ছে, ঠিক আছে, ও কোনো সরলরেখিক পথ ধরে এগোচ্ছে, তখন তাকে আমরা বলি চলন। বোঝা গেল? যেমন আমি ধরলাম এখানে একটা পজিশন আছে এবং মনে করলাম এখানে একটা বি পজিশন আছে, ঠিক আছে? কোনো বস্তু মনে করো এখান থেকে এই পজিশনে গেল, দ্যাট ইজ চলন। এটাকেই বলা হয় চলন। একটা বস্তু এই পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে চলন। এটা গতির একটা ভাগ, চলন গতি বলা হয়, একটা ঘূর্ণন গতি। এটা চলন গতি, আর একটার নাম হচ্ছে ঘূর্ণন গতি। বোঝা গেল কি বললাম? তাহলে আমি কি বললাম? গতি 2 প্রকারের, একটা চলন গতি, একটা ঘূর্ণন গতি। চলন গতি কি বলছে? যখন কোনো বস্তু একটা পজিশন থেকে আরেকটা পজিশনে সরলরেখিক পথে যাচ্ছে, যখন কোনো বস্তু একটা পজিশন থেকে, একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে সরলরেখিক পথে বা সরলরেখিক বা সরলরেখা বরাবর, সরল রেখা বরাবর এরকম বলতে পারি আমরা, সরল রেখা বরাবর বরাবর এক স্থান থেকে অপর স্থানে যায়, তখন তাকে বলা হয় চলন গতি। আর ঘূর্ণন কি বলছে? যখন কোনো বস্তু বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ এক স্থান থেকে অন্য স্থানে যায়। বৃত্তাকার পথ মানে কি? আমি যদি বলি বৃত্তাকার পথ মানে কি, মনে করেন একটা বস্তু এখানে আছে, সে কি করছে? ঘুরে 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 আবার এখানে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এইখানে এসে পৌঁছালো, তাহলে দেখা যাচ্ছে যে তার কি হচ্ছে? একটা স্থান থেকে সে ঘুরে এতটা পথ ঘুরেছে, ঘুরে কিন্তু সে আবার এই স্থানে এসছে, সে কিন্তু আগে দাঁড়িয়ে ছিল না, সে কিন্তু ঘুরেছে পুরো একটা এরিয়া, একটা বৃত্তাকার পথ ঘুরেছে। এটাকে বলা হয় ঘূর্ণন গতি। বোঝা গেল? এটাকে কি বলা হচ্ছে? ঘূর্ণন গতি। সংজ্ঞা কি বলছে ঘূর্ণন গতির? ঘূর্ণন গতির সংজ্ঞা বলছে যে কোনো বস্তুর, ঘূর্ণন গতির সংজ্ঞা বলছে কোনো সরলরেখা বরাবর অবলম্বন করতে করে, সরলরেখা পথ বরাবর অবলম্বন করে, সরলরেখা পথ অবলম্বন করে যদি চলতে থাকে, তখন তাকে চলন গতি বলা হয়। আর যদি কোনো কণা বা কোনো বস্তু বৃত্তাকার পথ অবলম্বন করে ঘোরে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘোরে, তখন তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। ক্লিয়ার হলো? সরলরেখিক গতি আর ঘূর্ণন গতি, বা আমরা চলন গতি আর ঘূর্ণন গতি কাকে বলা হয়, ঠিক আছে? এখান থেকে আমরা এবারে কি পড়বো? আমাদের বইতে কয়েকটা গতির
কয়েকটা গতির কথা বলা হয়েছে, যেমন সরল রৈখিক গতি। সরলরৈখিক গতি কি বলছে, আমরা যদি 7 এর বই দেখি তাহলে প্রথম পয়েন্ট কি আছে, প্রথমে আছে সরলরৈখিক গতি, মানে একটা প্রতিটা গতির কথা আলোচনা করব। তাহলে প্রথমে কি আছে, সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি প্রথম এটাই আছে, সরল রৈখিক গতি। কি বলছে, যখন কোনো কণা, এটা এই সংখ্যাটাই বলবো আরেকবার, বলছে যখন কোনো কণা কোনো সরলরেখা পথ বরাবর এক স্থান থেকে অপর স্থানে যাবে, কোনো সরলরেখা পথ বরাবর কি করবে, এক স্থান থেকে অপর স্থানে যাবে, তখন থেকে বলা হয় সরলরৈখিক গতি। বোঝা গেল? যেমন আমি যদি বলি, আমি মনে করি একটা পিঁপড়ে একটা ঘরে জানালা, একটা ঘরে জানালা আছে, সেই জানালা কাছে একটা আমি দড়ি বাঁধলাম, বেঁধে অপর প্রান্তে একটা সুতোকে টান টান করে অপর একটা প্রান্তে বাঁধলাম, বেঁধে এর উপরে একটা পিঁপড়েকে ছেড়ে দিলাম। এর উপরে কি করলাম, একটা পিঁপড়েকে যদি ছেড়ে দিই, তাহলে এই পিঁপড়ে এই পথ বটে এগোতে থাকবে, এই দড়ির উপর দিয়ে এগোতে থাকবে। পিঁপড়ে যখন দড়ির উপর টান টানে দড়ির উপর যখন এগোতে থাকবে, তখন কিন্তু তাকে বলে সরলরৈখিক গতি। কারণ দড়িটা কিন্তু একটা সরলরেখা বরাবর আছে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে সরলরৈখিক গতি। অর্থাৎ এক কথায় কি বলতে পারি আমরা, যখন কোনো বস্তু সরলরেখা বরাবর, স্ট্রেট লাইন, সরলরেখা বরাবর সামনের দিকে চলতে থাকবে, তখন থেকে বলা হচ্ছে সরলরৈখিক গতি। তারপরে কি বলছে, 2 নম্বরে আছে বৃত্তাকার পথে গতি। বৃত্তাকার পথে গতি কি বলছে, বৃত্তাকার পথে গতি। বৃত্তাকার পথে গতি বোঝা যাচ্ছে, লেখাটার মধ্যে এই সংখ্যাটা লুকিয়ে আছে। বৃত্তাকার পথে গতি কি বলছে, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, বৃত্তাকার পথে ঘোরে, তখন থেকে কি বলা হচ্ছে, বৃত্তাকার পথে গতি। বোঝা গেল? আর কি হতে পারে, 3 নম্বর বলছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি বলছে এখানে, ঘূর্ণন গতি কি বলছে, ঘূর্ণন গতি বলছে যখন কোনো কণা, যেমন লাট্টুমের গতি। আচ্ছা, এই বৃত্তাকার পথে গতি কি হতে পারে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এখানে সূর্য আছে, ঠিক আছে, এখানে সূর্য আছে, আর পৃথিবী তার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই পৃথিবী যে পরিক্রমণ গতি, তাকে আমরা বৃত্তাকার পথে গতি বলতেই পারি, ঠিক আছে। বা আমরা যদি দেখি যে বিভিন্ন মরণকু যে গেম আছে, যে বাইক যেটা চালানো হয়, যে বৃত্তাকার পথে যেটা ঘুরে, ঠিক আছে। বা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বৃত্তাকার পথে যে চক্রাকার করি আমরা, যে বৃত্তাকার পথে যে জিনিসটা ঘোরা হয় আমাদের, ঠিক আছে, এটাকে বলা হয় কি বৃত্তপথে, হচ্ছে বৃত্তাকার পথে গতি। আর ঘূর্ণনটা কি বলছে, যখন কোনো পার্টিকেল বা কোনো বস্তু নিজের চারপাশে ঘুরবে, যেমন লাট্টুম, সে কিন্তু একটা পেরেকের চারপাশে কিন্তু সে ঘুরপাক খাচ্ছে, সে নিজের চারপাশে কিন্তু নিজেই ঘুরপাক খাচ্ছে। বা পাখা, ঘরের যে পাখাগুলো থাকে, সেই পাখাগুলো কিন্তু নিজের একটা অক্ষের চারপাশে, অক্ষকে কেন্দ্র করে কিন্তু সে ঘুরতে থাকে। এগুলোকে বলা হয় কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু অক্ষ অবশ্যই থাকবে, কোনো একটা অক্ষ যা কিন্তু বস্তুর ভিতরেই অবস্থিত, বস্তুর ভিতরেই অবস্থিত কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘোরে। আর বৃত্তাকার পথে গতির ক্ষেত্রে কি হয়, অক্ষটা কিন্তু কি হয়, বস্তুর বাইরে থাকে। অর্থাৎ এখানে একটা মাঝখানে খুঁটি বোঝা আছে, সেই খুঁটির চারপাশে কোনো একটা পার্টিকেল এইভাবে ঘুরছে, দ্যাট ইজ বৃত্তাকার পথে গতি। এইভাবে একটা খুঁটি ধরলাম, তার চারপাশে কেউ একটা ঘুরছে, খুঁটির সাপেক্ষে মনে করে একটা বৃত্তাকার পথে একটা গাড়ি ঘুরছে, বৃত্তাকার পথে একটা গাড়ি ঘুরছে, 4 চাকাটা গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে, তাকে বলা হচ্ছে বৃত্তাকার পথে গতি। তার অক্ষটা কোথায়, তার অক্ষটা একদম সেন্টারে থাকে, বৃত্তের কেন্দ্রে থাকে। বোঝা গেল? আর ঘূর্ণন গতি কি বলছে, নিজের চারপাশে ঘোরা, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি কি, পৃথিবী যে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবী কিন্তু একটা অ্যাক্সিসকে অবলম্বন করে কিন্তু ঘুরতে থাকে, নিজের চারপাশে কিন্তু সে ঘুরতে থাকছে, নিজের চারপাশে কিন্তু একটা অক্ষকে অবলম্বন করে ঘোরে, নিজের চারপাশে ঘোরে, ঠিক আছে। কি বললাম তাহলে, যেমন আমাদের পাখা, ঘরের পাখাগুলো কিন্তু আমরা যদি ঘরের পাখা যদি আঁকার চেষ্টা করি, তাহলে কেমন হবে, ঘরে যে পাখাগুলো থাকে, সেই পাখাগুলো কিন্তু কোনো একটা কিছুকে অক্ষ করে কিন্তু সে ঘুরতে থাকে কিন্তু, ঠিক আছে। যাকে অক্ষ করে ঘুরতে থাকবে তাকে কিন্তু কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে কিন্তু এই ঘূর্ণাক্ষ, ঠিক আছে। এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে কিন্তু সে ঘুরছে। বোঝা গেল? ঘূর্ণাক্ষের সাপেক্ষে কিন্তু সে ঘুরছে। ক্লিয়ার হলো কি বললাম? তারপরে কি বলছে, তার পরের পয়েন্ট বলছে আমাদের ঘূর্ণন আর সরলরৈখিক গতির মিশ্রণ। ঘূর্ণন আর সরলরৈখিক গতির মিশ্রণ একটা বাস্তব উদাহরণ আছে, সেটা হলো সাইকেলের চাকার গতি। আমরা যখন সাইকেল চালাই তখন কি হয়, আমরা যদি যখন সাইকেল চালাই তখন কি হয়, চাকা দেখা যাচ্ছে চাকাটা তার নিজের অক্ষের চারপাশে ঘুরছে, অর্থাৎ এইভাবে একটা চাকা আছে এবং যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই হচ্ছে চাকা আছে এবং চাকাটা কি হচ্ছে, সে কিন্তু ঘুরছে এবং সামনের দিকে এগোচ্ছে। দুটো একসঙ্গে যেহেতু ঘুরছে, তার জন্য এটা বলা হয় সরলরৈখিক গতি, আর নিজের চারপাশে ঘোরাকে বলা হয় কি ঘূর্ণন গতি, ঠিক আছে। তাই বলা হয় ঘূর্ণন গতি এবং সরলরৈখিক গতি একসঙ্গে হচ্ছে। কিন্তু কি হয়, এই যে মাঝখানে যেটা থাকে তার সাপেক্ষে কিন্তু সেই চাকাটা ঘুরতে থাকে এবং কি হয়, সামনের দিকে এগোতে থাকে। একে বলা হয় কি, একে বলা হয় ঘূর্ণন, এই মিশ্র গতি, একে কি বলা হচ্ছে, মিশ্র গতি। আর 4 নম্বর পয়েন্ট কি আছে তাহলে, মিশ্র গতি। তাহলে মিশ্র গতি মানে কি বলছে, মিশ্র গতি মানে কিন্তু বলছে যে সরলরৈখিক গতি এবং ঘূর্ণন গতির মিশ্রণকে আমরা বলি মিশ্র গতি, ঠিক আছে। তারপরে কি বলছে, বক্রপথে গতি। বলছে কোনো পার্টিকেল যদি বক্রপথে গতি, এগুলো অতিরিক্ত পয়েন্ট করেছে, এত পয়েন্ট লাগে না। বক্রপথে গতি, অ্যাকচুয়ালি সবগুলো গতিকেই নেই দুটো ভাগে ভাগ করা যেতে পারে, ঠিক আছে।
তো বক্রপথের গতি যেটা বলছে সেটা হলো কোনো কণা যদি এরকম ঢেউ খেলানো ট্রেনের মতন কোনো বক্রপথ অবলম্বন করে এগোতে থাকে তখন তাকে বলা হয় বক্রপথের গতি। বোঝা গেল? কোনো কণা বা কোনো পার্টিকেল যদি বক্রপথ অবলম্বন করে চলতে থাকে তখন তাকে বলা হয় বক্রপথের গতি। ক্লিয়ার হলো? এই ছিল আমাদের 5 প্রকারের গতি। এবার আমাদের আসল যে টপিক সেটা আমরা আসবো, সেটা আমাদের কি পড়তে হবে আজকে? অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, বেগ আর ত্বরণ আর মন্দন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো চলো দেখা যাক কি আছে সেগুলো। প্রথমে কি আছে? প্রথমে আমরা দুটো জিনিস একসঙ্গে দেখবো, একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর একটাকে বলা হয় সরণ। ঠিক আছে? তো প্রথমে আমরা কি দেখবো? অতিক্রান্ত দূরত্ব, এই পাশটা লিখবো অতিক্রান্ত দূরত্ব, আর এখান থেকে কি লিখবো আমরা? এই পাশে লিখবো হচ্ছে সরণ। এই দুটোকে আমরা একসঙ্গে পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর একই রকম জিনিস, এদের একক টেকক সব একই হয়, তার জন্য আমরা একই সঙ্গে পড়ছি। তো কি বলছে অতিক্রান্ত দূরত্ব? বলছে তুমি যে দূরত্ব অতিক্রম করছো তাকে বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। জিনিসটা কেমন? জিনিসটা আমি ধরলাম যে আমি এই পজিশনে আছি, এটা এ পজিশন, এবং আমার যেতে হবে বি পজিশনে। ঠিক আছে? তো আমি কিভাবে যেতে পারি? এ থেকে বিতে আমি এই পথ বরাবর যেতে পারি, 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 এইভাবে যেতে পারি। ঠিক আছে? আমি যেভাবে খুশি কিন্তু যেতে পারি। বলছে তুমি এক জায়গা থেকে এক স্থান থেকে অপর স্থানে যেতে গেলে, তুমি এক স্থান থেকে অপর স্থানে যেতে গেলে তুমি যে পথ অবলম্বন করে যাচ্ছ, যে পথ বরাবর যাচ্ছ, অর্থাৎ তুমি যে পথ অতিক্রম করছো তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। তাকে কি বলা হয়? অতিক্রান্ত দূরত্ব। ইংলিশে বলা হয় ডিস্টেন্স। ডিস্টেন্স। বোঝা গেল কি বললাম? কি বলছে ডিস্টেন্স? তাহলে বলছে তুমি যে পথ অতিক্রম করছো, আমি বললাম আমি কোথায় ছিলাম? এই পজিশনে ছিলাম, আমি এই পথ অবলম্বন করে আমি কোথায় গেলাম? বি তে গেলাম। তাহলে এই যে পথটা আমি অতিক্রম করলাম তাকে বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? আমি এই পথ বরাবর যেতে পারি, আমি এখান থেকে এই পথ বরাবর যেতে পারি, আমি এই পথ বরাবর যেতে পারি, আমি এখান থেকে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে যেতে পারি। আমি যে পথ অবলম্বন করে যাব সবই কিন্তু আমার অতিক্রান্ত দূরত্ব হবে। ক্লিয়ার? আর সরণ কি বলছে? সরণ বলছে তুমি যেখানে আছো, তুমি যেখানে ছিলে এবং এখন যেখানে আছো, এই দুটো বিন্দুর মধ্যে একটা স্ট্রেট লাইন টানো, সরলরেখা টানো। ঠিক আছে? সরলরেখা টানলে কেমন হবে? এইটা বলছে তুমি যেখানে ছিলে এবং যেখানে আছো, ঠিক আছে, তুমি যেখানে ছিলে এবং যেখানে আছো, তুমি কোন পথ বরাবর সেখানে গিয়েছো আমার দেখার দরকার নেই। সরণ বলছে যে তুমি কোন পথ বরাবর, এই বিন্দু থেকে এই বিন্দুতে তুমি কোন পথ বরাবর, তুমি এদিক বরাবর গিয়েছো নাকি এদিক থেকে গিয়েছো নাকি এদিক থেকে গিয়েছো আমার জানার দরকার নেই। তো তুমি যেখানে ছিলে এবং যেখানে আছো তাদের মাঝে একটা সরলরেখা টানো, সে মাঝকে নদী, নালা, পুকুর, ঘাট যা পরে পড়ুকে যাক, দেখার দরকার নেই। যদি একটা স্ট্রেট লাইন টানা যায় তাহলে বলছে আমরা যেটুকু দূরত্ব পাবো, যেটুকু দৈর্ঘ্য পাবো তাকে বলা হচ্ছে সরণ। সরণকে ইংলিশে কি বলা হয়? ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? কি বললাম তাহলে? তো তুমি যেখানে ছিলে এবং যেখানে আছো তার মাঝে যে সরলরেখিক দূরত্ব তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে কি? তাকে তার মাঝে যে সরলরেখা বা স্ট্রেট লাইন টানা হয় তাকে বলা হয় সরণ। ঠিক আছে? তাহলে কি বললাম? তাহলে আমরা যদি এখন বলি অতিক্রান্ত দূরত্ব এবং সরণ বোঝা গেল আশা করি। তাহলে অতিক্রান্ত দূরত্ব আরেকবার বলছি, কি বললাম? যে তুমি যে দূরত্বটা অতিক্রম করছো তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব, এবং সরণ বলছে যে তুমি যেখানে ছিলে এবং যেখানে আছো তাদের মাঝে যে স্ট্রেট লাইন তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে কিন্তু সরণ। ঠিক আছে? এখন আমরা বলবো এটার সংজ্ঞা গেল, সংজ্ঞাটা খাতা পেন বের করে লিখে নাও, আমি যেটা বলছি সেটাই লিখে নাও, যে তুমি যে পথ অতিক্রম করছো সেই অতিক্রম করা পথকেই বলে অতিক্রান্ত দূরত্ব, এবং সরণ কি বলে? তুমি যেখানে ছিলে এবং যেখানে আছো, অর্থাৎ তোমার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মাঝে যে সরলরেখিক দূরত্ব তাকে আমরা বলি সরণ। এবার আমরা দেখবো এদের এককগুলো কি কি হয়। ঠিক আছে? এদের একক কি কি হবে? আচ্ছা দৈর্ঘ্য তো অ্যাকচুয়ালি আলটিমেট এগুলো কি মাপতে হচ্ছে? দৈর্ঘ্য তো, তাই না? তাই এসআই একক কি হবে? তাহলে এসআই একক কি হবে? মিটার। এবং সিজি একক কি হবে? সিজি একক হবে সেন্টিমিটার। বোঝা গেল কি বললাম? আর এর ক্ষেত্রে কি হবে? এসআই একক কি হবে? এরও এসআই একক হচ্ছে মিটার এবং সিজিএস একক কি হবে? সেন্টিমিটার হবে। বোঝা গেল? এর এসআই একক মিটার আর সিজিএস একক সেন্টিমিটার হবে। এরপরে কি আছে? আমরা যদি দেখি এদের মাত্রা লাগবে না এখন, মাত্রা অ্যাকচুয়ালি এল হয়, যারা 7 এ পড়ো তাদের এটা লাগবে না, যারা 9 এ পড়ো তাদের এটা লাগবে। এর মাত্রা এল, মাত্রাকে ইংলিশে বলা হয় ডাইমেনশন, এরও মাত্রা হচ্ছে এল। এই এল মানে লেন্থ, অ্যাকচুয়ালি লেন্থ মানে দৈর্ঘ্য। ঠিক আছে? তাই এল বলা হয়, মাত্রা এল। ঠিক আছে? মাত্রা কি কাজে লাগে সেটা 7 এ যারা পড়ো তাদের লাগবে না, কিন্তু 9 এবং 11 যে তাদের কিন্তু এই মাত্রাটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে? এসআই এবং সিজি একক বললাম, মাত্রা বললাম। এখানটা কতগুলো পয়েন্ট আমাদের পরীক্ষায় আসে, সেটা হলো প্রথম কোশ্চেন, সরণের মান কি শূন্য হতে পারে? প্রথম কোশ্চেন, সরণের মান কি শূন্য হতে পারে? এর উত্তর কি হবে? হ্যাঁ, সরণের মান কিন্তু
শূন্য হতে পারে, কিন্তু কখন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে আমি কি লিখবো এখানে সেটা বলছি। এখানে লিখতে পারি আমরা সরণের মান কিন্তু শূন্য হতে পারে, শূন্য হতে পারে, ঠিক আছে। সরণের মান শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনোই শূন্য হয় না। এটার মান কখনোই কিন্তু কি হয়, শূন্য হয় না, ঠিক আছে। এর মান কখনোই শূন্য হতে পারে না, কিন্তু এর মান শূন্য হতে পারে। কখন পারে বলছে, আমি কি বললাম সংজ্ঞাটা, যে আমি যেখানে ছিলাম এবং যেখানে আছি তাদের মধ্যে স্ট্রেট লাইন। আচ্ছা, আমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরি, ভালো করে বুঝবে, মনে করো একটা বৃত্তাকার পথ, আমি ছিলাম এই বিন্দুতে, আমি কিছুক্ষণ পর আমি এই পথ বরাবর ঘুরে এসে আমি আবার এই বিন্দুতে এসেই পৌঁছালাম, এটাই আমার বি বিন্দু। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করেছি, যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখানে এসে আবার দাঁড়িয়েছি। যদি এটা হয় তাহলে কি হবে, যেখানে ছিলাম আবার সেখানেই আছি, তাহলে আমি স্ট্রেট লাইন টানবো কোথা দিয়ে? কারণ একই বিন্দুতে স্ট্রেট লাইন তো টানা সম্ভব নয়, একটা বিন্দুতে স্ট্রেট লাইন কি করে টানবে, একটা বিন্দুতে স্ট্রেট লাইন টানা সম্ভব নয়। তো তাহলে মানে এই ক্ষেত্রে আমার সরণের মান কিন্তু শূন্য। বোঝা গেল? এই ক্ষেত্রে কিন্তু সরণের মান কি হয়, শূন্য হয়। কিন্তু আমি কি বললাম, অতিক্রান্ত দূরত্ব বলছি, অতিক্রান্ত দূরত্ব কি বলছে, আমি তুমি এখানে ছিলে, এই বৃত্তাকার পথ ঘুরে আবার এখানে আসলে, তার মানে তুমি যে পথ অতিক্রম করেছো, অর্থাৎ তুমি যদি বৃত্ত হয় এবং যদি আর ব্যাসার্ধ হয়, তাহলে তুমি বৃত্তের পরিধির সূত্র কি 2πr, তুমি এই পরিমাণ পথ কিন্তু অতিক্রম করেছো। তুমি ছিলে এখানে, এই পথ ঘুরে যদি আবার এখানে দাঁড়িয়েছো, মানে বৃত্তের যে রেখা ধার বরাবর পরিধি যেটা, সেই পরিধি বরাবর তুমি কিন্তু একবার ঘুরে এসছো, ঠিক আছে। তারপর তোমার 2πr পথ কিন্তু অতিক্রম করা হয়ে গেছে। মনে রাখবে, অতিক্রান্ত দূরত্ব মানে তুমি যদি এক পা সামনের দিকে এগোও, তাও তোমার সেটা অতিক্রান্ত দূরত্ব হবে। তুমি যদি এক পা সামনের দিকে এগোচ্ছ আবার পিছিয়ে আসছো, মানে তোমার কিন্তু 2 পা তোমার অতিক্রান্ত দূরত্ব হবে। তুমি যেখানে ছিলে সেখানেই হয়তো আছো, কিন্তু তোমার অলরেডি কিন্তু অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে, 2 পা হয়ে যাচ্ছে। জিনিসটা কেমন, আমি যদি বলি যে আমি এখানে ছিলাম, এখানে গেলাম, এটা হচ্ছে 10 মিটার দূরত্ব। আমি এখানে ছিলাম, এখানে গেলাম, এ থেকে বি বিন্দুতে গেলাম, ঠিক আছে, গিয়ে আবার ঘুরে আমি আবার এই পথ বরাবর ফিরে আসলাম, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কি হবে? তাহলে আমি যদি অতিক্রান্ত দূরত্ব দেখি, তাহলে কি হবে, 10 মিটার গিয়েছি, আবার 10 মিটার ফিরেছি, অর্থাৎ 10 আর 10 20 মিটার কিন্তু আমি যাতায়াত করেছি। তাহলে আমার অতিক্রান্ত দূরত্বের মান কত, 20 মিটার। কিন্তু সরণ যদি দেখতে চাই, সরণের মান কত হবে? তাহলে এক্ষেত্রে সরণের যে মানটা, আমি এখানে ছিলাম, এখানে ঘুরে এসে আবার আমি এখানে দাঁড়িয়েছি, অর্থাৎ আমার অতিক্রান্ত সরণের মান কত হবে, আমি যে বিন্দুতে ছিলাম আবার সেখানে এসে দাঁড়িয়েছি, মানে সরণের মান কিন্তু শূন্য হবে। বোঝা গেল? তাই কিন্তু বলছে সরণের মান কিন্তু শূন্য হতে পারে। এরপরে আমাদের পয়েন্ট কি আছে, এরপরে আমাদের প্রশ্ন আছে অতিক্রান্ত দূরত্ব থেকে আবার একটা প্রশ্ন আছে, যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে কোনটার মান বড় এবং কোনটার মান ছোট হয়। বা আমি যদি এরকম বলতে পারি যে অতিক্রান্ত দূরত্বের মান, মনে রাখবে এটা, যে অতিক্রান্ত দূরত্বের মান কি হয়, সবসময়ের জন্য কিন্তু বড় হবে সরণের থেকে। বা এখানে এইভাবে প্রশ্ন আসে যে অতিক্রান্ত দূরত্ব আর সরণ কি কখনো সমান হতে পারে? প্রশ্নটা এইভাবে আসে পরীক্ষায়, যে কি বলছে, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কখনো কি সমান হতে পারে? এরা কি কখনো সমান হতে পারে, সমান সমান হতে পারে? এরা বলছে হতে পারে। কিভাবে হতে পারে এরা সমান সমান? বলছে আমি যদি দেখি, আমি ছিলাম এই বিন্দুতে, এটা এই বিন্দু আমার, আমি কি করছি, আমি হচ্ছে স্ট্রেট লাইন বরাবর আমি এ থেকে এই বিতে গিয়েছি, তাহলে এক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব কি হবে, এটাই আমার অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কি হবে, এটাই কিন্তু আমার সরণ হবে। যদি 10 মিটার হয়, কথা বলছি, এটা যদি 10 মিটার হয়, তাহলে আমার সরণ কত, এখান থেকে এই বিন্দুতে এখানে গিয়েছি, ফিরে আসিনি, কিন্তু ফিরে আসলে শূন্য হয় সরণ, কিন্তু ফিরে আসিনি, আমি এই বিন্দুতে ছিলাম, এই বিন্দুতে গিয়েছি, এটা স্ট্রেট লাইন বরাবর, ঠিক আছে। যদি স্ট্রেট লাইন বরাবর যায়, তাহলে 10 মিটার পথ আমি গিয়েছি, আমার কি হচ্ছে, সরণের মান যা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মান তো তাই হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মান সমান হতে পারে। একটা জিনিস মনে রাখবে, অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মান সমান হয় এমনটা নয়, কখনো কিন্তু এটা হতে পারে না সরণের মান ছোট, অতিক্রান্ত দূরত্বের মান বড়। ভালো করে ভেবে দেখো, কখনো কিন্তু এটা হতেই পারে না, ঠিক আছে। জিনিসটা কেমন ভাবে আঁকা যেতে পারে, তো বলছে এই চিত্রটা আরেকবার রাখতে হবে, তাহলে ওটা বোঝাতে গেলে কি করতে হবে, বলছে তুমি ছিলে এখানে এ বিন্দুতে এবং গেলে এখানে বি বিন্দুতে, কোন পথ বরাবর গেলে, আমি ধরলাম তুমি এই পথ বরাবর গিয়েছো, এই পথ বরাবর, ঠিক আছে, তুমি এই পথ বরাবর গিয়েছো, তাহলে এই ক্ষেত্রে মনে করো তোমার যেতে হচ্ছে 12 মিটার, কথা বলছি, এবং দেখা যাচ্ছে যে তোমার এটুকু দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে তোমার এক্ষেত্রে তুমি এই বিন্দুতে ছিলে আর বি বিন্দুতে গিয়েছো, তার মানে তোমার সরণ কত, 10 মিটার, আর অতিক্রান্ত দূরত্ব কত, 12 মিটার। আবার আমি একটু আগে কি বললাম, বললাম যে এই লাইন বরাবর যদি আমি যেতাম, আমি যদি এটা না যেতাম, আমি যদি 12 মিটারটা না যেতাম, যদি শুধুমাত্র 10 মিটার বরাবর যেতাম, তাহলে এই 10 মিটার যেটা যাচ্ছি সেটাই কিন্তু আমার অতিক্রান্ত দূরত্ব হতো, সেটা এবার সরণ হচ্ছে। তার মানে আমি কিন্তু এই পথ বরাবরও যেতে পারতাম, এ থেকে বিতে, সেটা 10 মিটার পথ যেতে পারতাম, আবার আমি 12 মিটারও যেতে পারি। তার মানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা এবং এটা দুটোই অতিক্রান্ত দূরত্ব হতে পারে, কিন্তু সরণ কিন্তু কখনো এই লাইনটা সরণ হবে না, সরণ শুধুমাত্র এই লাইনটা হবে। অর্থাৎ বলতে পারি আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে এটা সবসময় কি হবে, অতিক্রান্ত দূরত্ব সবসময়ের জন্য বড় হবে, আবার দুজনের সমানও হতে পারে, কিন্তু কখনো সরণের মান কিন্তু বড় হয় না। বোঝা গেল? কখনো কিন্তু সরণের মান বড় হয় না।
জিনিসটা কেমন ভাবে লেখা যেতে পারে, যেটা এইভাবে লেখা যেতে পারে যে অতিক্রান্ত দূরত্ব বাই সরণ, এদের মান কিন্তু কি হয়, এদের মানটা সবসময় একের থেকে বড় বা একের সমান হতে পারে। এই লাইনটা কিন্তু মনে রাখবে, এই লাইনটা কিন্তু মনে রাখবে। কিছুই করলাম না, এটাকে জাস্ট তলায় নিয়ে আসলাম, নিয়ে এখানে কিছু নেই, মানে এখানে এক পড়ে থাকবে একটা, তাই তো, তাই কিন্তু এটা হয়ে যায়। অতিক্রান্ত দূরত্ব বাই সরণ মানে কি, তার মান কিন্তু সবসময় একের থেকে বড় বা একের সমান। ঠিক আছে, এই ছিল আমাদের অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সম্পর্কিত কয়েকটি তথ্য। কি কি বললাম আর একবার বলি। আমরা বললাম কি, যে তুমি যে দূরত্ব অতিক্রম করছো সেটা তোমার অতিক্রান্ত দূরত্ব, আর সরণ কি বলছে, তুমি যেখানে ছিলে এবং যেখানে আছো, অর্থাৎ তোমার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মাঝের যে স্ট্রেট লাইন, তাকে আমরা বলছি সরণ। আর কি বললাম, অতিক্রান্ত দূরত্বের এসআই একক মিটার, সিজি একক সেন্টিমিটার, সরণের এসআই একক মিটার, সিজি একক সেন্টিমিটার, অর্থাৎ এদের এককগুলো এককগতভাবে তারা দুজনেই সমান, কিন্তু দুজনে কিন্তু দৈর্ঘ্যকেই প্রকাশ করে। আর কি বললাম, এই সরণের মান শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান কখনোই শূন্য হতে পারে না। ঠিক আছে, আর কি বললাম, বলছে যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে অতিক্রান্ত দূরত্বের মান সবসময়ের জন্য বড় হবে বা এই দুজন সমান হতে পারে, কিন্তু কখনোই সরণ অতিক্রান্ত দূরত্বের থেকে বড় হতে পারে না। কখনোই কিন্তু সরণ অতিক্রান্ত দূরত্ব থেকে বড় হতে পারে, সরণের মান কখনোই বড় হয় না, হয় অতিক্রান্ত দূরত্বের সমান, না হলে কি হবে, দুজনের সমান হতে পারে, কিন্তু এটা না হলে কি হতে, এটা বড় হতে পারে, কিন্তু কখনো এটা কিন্তু বড় হবে না। ক্লিয়ার হলো?